আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আবরার উইথ ভূত গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি আবরার। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে যে ঘটনাটি উপস্থাপন করতে চলেছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হুসাইন আহমেদ। তিনি হেফজখানা থেকে পড়ালেখা করেছেন এবং তিনি একজন হাফেজ। হোসেন ভাইয়ের বাসা ঝিনাইদহ জেলার শোলকুপা থানার কোনো একটি গ্রাম থেকে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। যেভাবে লেখা রয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আবরার ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো রয়েছেন। আমি মোহাম্মদ হোসাইন বলছি ঝিনাইদহ জেলার শোলকুপা থানার কোনো একটি গ্রাম থেকে। আমি আপনাকে আমার গ্রামের ঠিকানা পাঠালেও কোনো একটি কারণে আপনাকে আমার গ্রামের ঠিকানা উপস্থাপন করতে নিষেধ করার জন্য অত্যন্ত দুঃখিত। তো চলুন আমরা মূল ঘটনাটি শুরু করি। প্রথমেই বলা প্রয়োজন, আমরা এক ভাই এক বোন। আমাদের গ্রামটি সবুজ শ্যামল, একদম পাড়াগাঁয়ের মতো না, কিন্তু আধুনিকতার ছোঁয়া আমাদের গ্রামে প্রায় অনেকটাই চলে এসেছে। এখানে হেফজখানা, মাদ্রাসা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোও যেমনভাবে বেড়ে উঠেছে, তেমনি আমাদের এলাকার মানুষদের মধ্যে ইসলামিক জীবনযাপনের একটি সুখ্যাতিও বলা যায়। এরই যথাক্রমে আমার বাবা আমাকে হেফজখানায় ভর্তি করে দেন। তাদের একমাত্র ইচ্ছা যে ছেলেটিকে হাফেজ বানাবো। আল্লাহ যদি চান তো অবশ্যই আমার ছেলেটি হেফজখানায় পড়ে একজন বড় আলেম হাফেজ হবে এবং দিনের যেন খেদমত করতে পারে, সেই তৌফিক যেন আমার ছেলেকে দান করেন। তো এই ইচ্ছা পোষণের মধ্যেই আমার বাবা আমাকে একটি হেফজখানায় ভর্তি করে দেন। হেফজখানায় ভর্তি হওয়ার বয়সটা আমার খুব বেশি বড় না হলেও আমি ক্লাস 5 পাস করে যাওয়ার কারণে আমার হেফজখানার জীবনটা আমার কাছে অনেকটা সহজই বলার চল। কেননা এইখানে নিজের কাপড় চোপড় থেকে শুরু করে নিজের খাওয়া দাওয়া, নিজের পড়াশোনা, নিজের গোছল ঘুম, অনেক ছোট থাকা অবস্থাতেও কেমন করে যে আমি নিজের কাজগুলো সামলিয়ে করতাম, সেটা আসলে আমি নিজেও কখনো বুঝতে পারিনি। তো শুরুতে আমি যখন কায়দা পড়ি, তারপরে আলিফ বাতাসা পড়ার শেষ করে আমি যখন কোরআনুল কারিম প্রথমবার পড়ার জন্য হাফেজ সাহেব হুজুর আমার হাতে দেন, তখনকার অনুভূতিটা আমি আপনাদের অবশ্যই বলে বোঝাতে পারবো না। এই অনুভূতিটা ছিল আল্লাহ তাআলার দেয়া এক অসীম নেয়ামত, যে নেয়ামতটা আল্লাহ তাআলা মনে হয় নিজ হাতে আমাকে দান করেছেন। তো এই হেফজখানা থেকে আমি যখন কোরআন শরীফ কেবলমাত্র নজেরা, অর্থাৎ আমি রিডিং, বাংলাতে আপনারা যদি বলেন তাহলে এটাকে রিডিং বলা হবে, আমি রিডিং পড়া যখন শিখতে শুরু করলাম, তখনই আমার বাবা আমাকে এইখান থেকে নিয়ে একটি ভালো হুজুরের কাছে এবং একটি ভালো মাদ্রাসায় আমাকে স্থানান্তরিত করেন। জায়গাটি হরিণাকুণ্ডের মধ্যে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসাটা জোড়াদা ভাইনা নামক একটি স্থানে অবস্থিত ছিল। তো এইখানে দেওয়ার কারণটা আপনাকে বলি। আমাদের এইখানে আমাকে যখন প্রথম ভর্তি করা হয়েছিল আমাদের গ্রামের হেফজখানাতে, তখন আমার এই হেফজখানায় একজন হুজুর ছিল, হুজুরের নাম আব্দুল কাদের হুজুর। এই হুজুর এখান থেকে আমি যখন ভর্তি হই, ঠিক তার 2 থেকে 3 মাস পর বদলি হয়ে হরিণাকুণ্ড চলে যায়। যার দরুন আব্বার সঙ্গে আমার হুজুরের খুব ভালো সম্পর্ক থাকায় এবং অনেক ভালো জানাজানি থাকায় হুজুর আমার বাবাকে বলেন, আপনার ছেলেটিকে আমার কাছে পাঠিয়ে দেন। ইনশাল্লাহ যতদূর চেষ্টা করা যায় আমি আপনার ছেলেকে উত্তম শিক্ষা প্রদান করার চেষ্টা করব।
বরাবরের মতো এই কথার উপরে ভিত্তি করে আমার আব্বু যখন আমাকে হরিণাকুণ্ড পাঠায়, হরিণাকুণ্ড যাওয়ার পর আমার একটু বেশি মন খারাপ থাকতো। কেননা এখানে অপরিচিত জায়গা, অপরিচিত ছেলেপেলে এবং শুধু হুজুর ছাড়া আমার আর কেউই পরিচিত ছিল না। ঠিক এরই মধ্যে একটি সুন্দর ছেলের দিকে আমার নজর যায়। ছেলেটি এতটাই সুন্দর, এতটা চেহারা সুন্দর, আমি প্রথম দেখাতেই ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার ঠিক মনে আছে, আমি ওর দিকে যখন তাকিয়েছিলাম, ও ঠিক আমার দিকে 3 বার ফিরে তাকালো। তারপর ও আস্তে আস্তে উঠে আমার কাছে এসে বলল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম হোসেন। বললো, তোমার বাসা কোথায়? আমি বললাম, আমার বাসা ঝিনাইদহের শোলকুপাতে। এই কথা বলে ছেলেটি আমার হাতে একটি অদ্ভুত ধরনের ফল ধরিয়ে দিয়ে বলল, এটি খাও, মন খারাপ হয়েছে তো মন ভালো হয়ে যাবে, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলতে ভুলবে না। কেন যেন মনে হলো আমি ওই ছেলেটার প্রতি প্রথম দেখা থেকেই অনেকটাই দুর্বল হয়ে গেছি। দুর্বলতার কারণটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু দুর্বলতা যে কেন হলো এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠিক সেই দিন রাতে যখন আমি আমার বেডিং পত্রগুলো গোছাতে শুরু করলাম, আমি ঠিক কোথায় ঘুমাবো সেই জায়গাটা আমি নির্দিষ্ট করে ঠিক করতে যখন পারিনি, ওই ছেলেটি আস্তে আস্তে আমার কাছে এসে বলল, কী ব্যাপার, ঘুমানোর জায়গা এখনো ঠিক করতে পারোনি? এসো আমার সঙ্গে, আমি তোমাকে আমার পাশের যে সিটটা আছে ওইখানে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি তো ওই ছেলেটার কথা শুনে অনেকটাই অবাক। ভাবছি এই ছেলেটি আমাকে কেন এত সাহায্য করছে, কিন্তু আরেকটি কথা ভেবে আমার খুব ভালো লাগছে যে এই অপরিচিত জায়গায় একটিমাত্র বন্ধু হলেও তো কথা বলার জন্য মানুষ পাচ্ছে, আর এই অপরিচিতদের মধ্যে আমাকে তো সাহায্য করার জন্য কেউ নেই যে আমার থাকার জায়গা ঠিক করে দিবে, আমার ঘুমানো, চলাফেরা, এমনকি সব কিছু একটু গুছিয়ে দেয়ার। তো আমি হুজুরকেও বলতে পারছি না। ছেলেটি যেন আমাকে বলা মাত্রই আমি আমার বেডিং পত্রগুলো নিয়ে ওর পেছন পেছন হাঁটতে শুরু করলাম। মনে হলো এক সম্মোহিত শক্তির মধ্যে আমি হেঁটে যাচ্ছি, আর ওই ছেলেটি আমাকে আকৃষ্ট করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যেতে যেতে এই ছেলেটি আমার সাথে এমন একটি বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করলো যে সম্পর্কে তো মনে হয় আমি যুগ যুগ ধরে ওকে চিনি, ও আমাকে যুগ যুগ ধরে চিনে। ও আমাকে 1 সপ্তাহ পরে বলল, বন্ধু, তুমিই আমার একমাত্র বন্ধু। এই মাদ্রাসায় আমার কথা বলার জন্য অন্য কোনো বন্ধু নেই, আমি কারো সঙ্গেই কোনো কথা বলি না। যদি তুমি কিছু মনে না করো তাহলে তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে চলবে, এবং লেখাপড়ায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটি আমার সঙ্গে শেয়ার করবে। আমি অকপটে তাকে বললাম, অবশ্যই, কেন নয়, কারণ তুমি একমাত্র আমার বন্ধু যে এই হেফজখানার মধ্যে আমাকে সাহায্য করে আসছে। ঠিক এইভাবে খাবার সময়, গোসলের সময়, এমনকি ঘুমানোর সময় পর্যন্ত এই ছেলেটা আমাকে এতটা কেয়ার করতো, আমি যেন প্রতিটা কাজে ওর কাজের প্রতি মুগ্ধ হয়ে যেতাম। মুগ্ধ হয়ে শুধু ভাবতাম এই ছেলেটি অপরিচিত, কেন আমাকে এত সাহায্য করে। হঠাৎ একদিন বলল যে, বন্ধু চলো যাই, আমরা একটু হেঁটে আসি। সাধারণত হেফজখানার টাইমে আসরের আজান পড়লে নামাজ কালাম শেষ করে এরপরে সবাই একটু খেলাধুলা করে এবং যে যার যার মতো প্রয়োজনীয় কাজগুলো সারতে থাকে। তো বন্ধু আমাকে বললো, চলো বন্ধু, আমরা একটু নদীর পাড় দিয়ে হেঁটে আসি, তাহলে দুজনেরই ভালো লাগবে। আমিও ভাবলাম এসেছি তো 1 সপ্তাহ, কিন্তু এর মধ্যে তো আমি আশেপাশে কোথাও ঘুরে দেখিনি। তো আর কথা না বাড়িয়ে আমি আর আমার সেই ফ্রেন্ড, ভুলেই গিয়েছে, আমার ফ্রেন্ডের নাম ছিল মাহফুজ। মাহফুজ আমার থেকে 2 বছরের বড় হলেও আমরা খুব বন্ধু এবং মনে হতো যে আপন ভাইয়ের মতো মিশে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দুজন যখন নদীর ধারে চলে গেছি, ঠিক তখন একজন অপরিচিত লোক এসে আমার বন্ধুর হাতে 1 প্যাকেট মিষ্টি দিয়ে বলল,
নাও, তোমরা মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছা করেছিল না? আহা, আপনাদেরকে বলতে তো ভুলেই গিয়েছি, আমি একটু আগেই আমার বন্ধুকে বলছিলাম, বন্ধু যদি একটু মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো লাগতো। বন্ধু হঠাৎ করে এভাবে মিষ্টি আনবে এটা দেখে তো আমি পুরাই অবাক। আমি অবাক হয়ে যখন ওর দিকে তাকিয়ে আছি, ও তখন বললো, বন্ধু অবাক হওয়ার কিছু নেই, উনি আমার পরিচিত, এজন্য আমাকে মিষ্টি দিয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস মেলাতে পারলাম না যে আমার মনের মধ্যে যে কথাটা ঘুরপাক খাচ্ছিল, ও এই কথাটা কিভাবে বুঝে এই মিষ্টির ব্যবস্থা করে ফেললো। আমি তখন অনেকটাই ছোট, কিছু না বোঝার কারণে ওর মিষ্টিগুলো নিয়ে আমি আমার মতন করে খেতে থাকলাম। কিন্তু একটি জিনিস আপনাদের কাছে না বললেই না, আমি যে মিষ্টিগুলো খেলাম এই মিষ্টিগুলোর এতটা স্বাদ, এতটাই ভিন্ন স্বাদ, এই স্বাদের মিষ্টি আমি হয়তো কখনোই খাইনি। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু এই মিষ্টিগুলো তুমি কোথা থেকে এনেছো? বলে যে ওই লোকটা আমাকে দিয়ে গেল। বলে যে এই মিষ্টি তো আমাদের এই সচরাচর যে মিষ্টিগুলো রয়েছে এগুলোর মতো নয়। তখন আমার বন্ধু বলল, বন্ধু খাও, এরকম মিষ্টি তুমি যদি পরবর্তীতে আরও চাও আমি আবার তোমাকে এনে খাওয়াবো। কথা বলতে বলতে আমরা একটু মিষ্টি খেলাম। এরপর মিষ্টির প্যাকেটটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের হেফসখানায় চলে আসলাম। সন্ধ্যার সময় আমরা পড়তে বসলাম। রাতে মিষ্টির প্যাকেট থেকে সবাইকে অনেকগুলো মিষ্টি খাওয়ালো এবং তার সঙ্গে হুজুরকেও মিষ্টি খাওয়ালো। হুজুর মিষ্টি খেয়ে কিছুই বলল না, কিন্তু হুজুর মুস্কি মুস্কি হেসে ছেলেটাকে বলল, বাইরে গিয়েছিলে? ছেলেটা বলল, জি হুজুর। বললো যে বেশি বাইরে যেও না, আর বাইরে যখন যাবে অবশ্যই আমাকে বলে যাবে। ঠিক এইভাবে আমাকে আমার মাহফুজ বন্ধু যখন তখন যেভাবেই হোক আমাকে খুব হেল্প করতো। একবার আমার কাছে একটি টাকাও নেই, কিন্তু আমার খুব প্রয়োজন ছিল একটি জিনিসের। আমি কাউকে এই বিষয়ে না বললেও আমার মাহফুজ বন্ধু এসে বলল, বন্ধু তোমার কাছে তো টাকা নেই, এই নাও 100 টাকা, এই 100 টাকা তুমি রেখে দাও, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি কিনে নিও, আর যদি পরে আরও প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে আরও টাকা দেব। আমি বুঝতেই পারলাম না আমার বন্ধু কোথা থেকে এই টাকার ব্যবস্থা করলো। আমি হয়তো ভেবে নিলাম আমার বন্ধুর বাবা অনেক বড় লোক, যেহেতু আমার বন্ধুর চেহারা অনেক সুন্দর, সেহেতু ছোটকালের যে ভাবনা, সেই ভাবনা থেকেই আমি ভেবে রেখেছি আমার বন্ধু যেহেতু অনেক সুন্দর তাহলে তার পারিবারিক অবস্থাও অনেক ভালো হবে, ছোট মানুষের যে বিষয় আর কি। এই বিষয়টি ভেবে আমি আমার বন্ধুকে বললাম, ঠিক আছে বন্ধু, আমার প্রয়োজন মতো আমি বাজারে যেয়ে আমার সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসে আবার রাখলাম। এরপর দেখতে দেখতে আমার যখন 25 পারা মুখস্থ হয়ে গেল, ঠিক তখন আমার মাহফুজের কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে। মাহফুজ কোরআন খতম করার পর আমাকে আবার সেই মিষ্টি খাওয়ালো যে মিষ্টিটা আমাকে 1 সপ্তাহ পরে খাইয়েছিল। আমাকে বলল, বন্ধু আমার জন্য অনেক দোয়া করবা। আমি বললাম, বন্ধু এই খুশিতে চলো আমরা আমাদের বাড়ি থেকে ঘুরে আসি, আমাদের এলাকাটা অনেক সুন্দর, তুমি যদি যাও তাহলে অবশ্যই আমাদের এলাকাটা তোমার অনেক 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 পছন্দ হবে। এটি বলার পর আমার বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে, কিন্তু আমি যাব, তারপর কিন্তু তুমি অবশ্যই আমাদের বাড়িতেও যেতে হবে। আর বেশি কথা না বলে আমি হুজুরকে বললাম, হুজুর আমাদেরকে 7 দিনের ছুটি দেন। 7 দিনের ছুটির একটি ব্যবস্থা করে আমরা যখন বাড়িতে চলে আসলাম, আমার পরিবার থেকে ছেলেটিকে দেখে তো খুবই অবাক। আমার আম্মা আমাকে বলেই ফেলল, এত সুন্দর ছেলে কি কখনো হয়? এত সুন্দর ছেলে, না জানি ওর পরিবারের কি খবর, ওর বাসাটা কোথায়, তুই কি কখনো জেনেছিস? আমি আমার মাকে বললাম, না না, আমি আসলে ওর কাছে কখনো ওর বাসা সম্পর্কে জিজ্ঞাসা করিনি, আর ও তো অনেক ভালো, মাত্র হেফজ শেষ করেছে। আমার মা আমাকে বলল, ওকে এখানে থাকবে না চলে যাবে অন্য কোথাও শুনানি করানোর জন্য? বলাই বাহুল্য, আপনাদেরকে হেফজ শেষ করার পরে এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় কোরআন পাঠ করে এক হুজুরের কাছ থেকে অন্য হুজুরের কাছে যে কোরআন শরীফ মুখস্থ শুনানি করতে হয়। তো আমার আম্মার কথায় আমি একটু চিন্তিত হয়ে বললাম, আমি তো জানি না আম্মা,
তখন মা বললো, জিজ্ঞাসা করে দেখিস। আমি বললাম ঠিক আছে। আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমরা এক ভাই এক বোন। তো আমার বোনটি দরজা থেকে বড় একটি সালাম দিয়ে আমাদের রুমেই ঢুকলো। আমার বোনের বয়স 8 কি 9 বছর হবে, আমাদের বয়স 15 এই এর আশেপাশে। যখন আমার বোনটি আমাদের ঘরে ঢুকলো, আমি একটি জিনিস খেয়াল করলাম, মাহফুজ আমার বোনের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমি মাহফুজকে বললাম, মাহফুজ ও আমার ছোট বোন লিমা। মাহফুজ বলল, ওহো আসসালামু আলাইকুম। তখন আমার বোনটি ওয়ালাইকুম সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? মাহফুজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? খেয়াল করলাম আমার বোন লিমা মাহফুজকে একভাবে দেখছে। আমি আমার বোনকে বললাম, যা ওই রুম থেকে আমাদের দুজনের জন্য একটু চা করে নিয়ে আয়। আমার বোন আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের জন্য চা করে আনছি। এটা বলেই আমার বোন লিমা আমাদের সামনে থেকে চলে গেল। মাহফুজ আমাদের বাড়িতে 2 দিন অবস্থান করেছিল। এই 2 দিনের মধ্যে আমি আর মাহফুজ অনেক ঘুরেছি, অনেক জায়গা গিয়েছি। আমাদের এলাকায় যতগুলো জায়গা ছিল, নদীর পাড়, খেলার মাঠ এবং আমাদের যত প্রিয় জায়গা ছিল তত জায়গাতে সব সময় ঘুরে বেরিয়েছি। যখন চলে যাওয়ার সময় হলো, আম্মাকে বললাম, আম্মা আমরা চলে যাব মাদ্রাসার দিকে। তখন আম্মা বলল, আয় তোরা খেয়ে নে। একই টেবিলে আমরা যখন খেতে বসলাম, দেখি লিমার মন খারাপ। লিমা আমার দিকে তাকিয়ে বলছে, ভাইয়া 2 দিন থেকে গেলে হতো না? আমি বললাম, কি বলিস পাগলি, আমাদের হেফজখানায় মাহফুজের হেফজ শেষ হয়েছে, এজন্য হুজুরের কাছে বলে মাত্র 2 দিনের ছুটি নিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জন্য কষ্ট পাস না, আমরা অবশ্যই আসব। এটা বলে যখন চলে আসবো, ঠিক তখন মাহফুজ আমার বোনকে বলল, ভালো থেকো রিমা, তোমার সঙ্গে আবার দেখা হবে। এটা বলে মাহফুজ আর আমি চলে আসলাম। আমি যদি জানতাম আমাদের এই বাড়ি নিয়ে যাওয়া মাহফুজের জন্য আমার আর মাহফুজের মধ্যে একটা বড় পার্থক্য সৃষ্টি করবে, আমি কখনোই আমাদের বাড়িতে মাহফুজকে নিয়ে যেতাম না। এরপর আমি মাদ্রাসায় চলে গেছি। আমি আমার মতো লেখাপড়া নিয়ে ব্যস্ত, মাহফুজের মতো লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমি কখনো ওর বাড়িতেও যেতে চাইনি। ও আমাকে বলেছিল যে ওদের বাড়িতে অবশ্যই যেতে হবে আমাদের বাড়ি থেকে ঘুরে আসার পর, কিন্তু কখনো জোরাজোরি না করায় আমি কথাটি প্রায় ভুলেই গেছিলাম। হঠাৎ একদিন মাহফুজ আমাকে বলল, হোসাইন চল ভাই আমাদের বাসা থেকে ঘুরে আসি। আমি বললাম, মাত্র কদিন আগেই না বাড়ি থেকে বের হয়ে আসলাম, এখন কি হুজুর ছুটি দেবে? মাহফুজ বলল, আমি হুজুরকে বলেছি হুজুর আমাকে ছুটি দেবে। আমি হুজুরকে এটিও বলেছি যে আমি হোসাইনকে আমার সঙ্গে বেড়াতে নিয়ে যাব। হুজুর অনুমতি দিয়েছে, তারপরও তুমি আরেকবার তোমার কথা বলে দেখো। আমি আর কথা না বাড়িয়ে আমার পড়া শেষ করে হুজুরের কাছে যখন যাই, হুজুরের কাছে যেয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললাম, আসসালামু আলাইকুম হুজুর, আমি মাহফুজের বাড়ির দিকে বেড়াতে যেতে চাই। হুজুর তখন একটু চুপ থেকে বলল, যেতে চাও? যাও, কিন্তু 1 দিনের বেশি থাকা যাবে না। আমি বললাম, মাহফুজ ভাই বলছিল 2 দিন থাকার কথা। হুজুর বলল, 1 দিন যদি থাকো তাহলে যেতে পারবে, 2 দিন থাকলে যেতে পারবে না। আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাকে অবশ্যই পরামর্শের জন্য জানাচ্ছি। হুজুর বলল, ঠিক আছে, তুমি ওর সঙ্গে কথা বলে আমাকে জানাও। আমি মাহফুজকে যে বললাম, হুজুর তো আমাদেরকে 1 দিনের ছুটি মঞ্জুর করেছে, কি করব বলো এখন? মাহফুজ বলল, 1 দিনের জন্য ছুটি নিয়ে আমরা 2 দিন কাটিয়ে আসবো, হুজুর তো আর বুঝতে পারবে না। আমি বললাম, হুজুরের কথা অমান্য করা কি ঠিক হবে? মাহফুজ বলল, 1 দিন বেশি ছুটি কাটালে
হুজুর রাগ করবে, কিন্তু আমি যদি এসে বুঝিয়ে বলি তাহলে হুজুর পরবর্তীতে আর কিছু বলবে না। এরপর মাহফুজ বলল, আচ্ছা আমরা আগামীকাল সকালে আমাদের বাসায় যাব। আমি গতানুগতিকভাবে আমার সকল কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে আছি যে কখন মাহফুজ আমাকে এসে ওনার বাড়িতে নিয়ে যাবে। আমি এখনো পর্যন্ত জানি না ওদের গ্রামের নাম কি, ওদের বাসা কোথায় এবং ওরা ক ভাই বোন। মাহফুজ আমাকে বলল, চলো বন্ধু। আমি একটা সুন্দর সিম্পল ব্যাগ নিলাম। সেই ব্যাগের মধ্যে আমার একটি পাঞ্জাবি পায়জামা ও একটি লুঙ্গি আর একটি গামছা নিলাম। যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে সেগুলো গুছিয়ে একটা ছোট্ট ব্যাগে করে আমরা দুজন রওনা দিলাম। রওনা হয়ে আমরা দুজন যখন বললাম, আমি ভাইকে বললাম যে আমরা কোথায় যাচ্ছি। বলে যে আমাদের গ্রামটাই নদীর পার হলেই ওই পাড়ে একটি ছোট্ট গ্রাম আছে, ওইখানে। আমি বললাম ঠিক আছে, কখনো তো বলনি যে তোমাদের গ্রামটা নদীর ওপারে। মাহফুজ আমাকে বলল, কখনো তুমি জিজ্ঞাসা করনি, এজন্য তোমাকে বলাও হয়নি। আমি সাধারণত কিছু মনে না করে মাহফুজ ভাইয়ের সঙ্গে হাঁটতে শুরু করলাম। নদীর পাড়ে যে দেখি নদীর পাড়ে একটি নৌকা দাঁড়িয়ে আছে। নৌকাকে মাহফুজ যখন বলল, ভাই আমাদেরকে ওপারে পার করে দিবেন, নৌকা বলল, উঠে আসুন। নৌকাওয়ালার এই ডাকে মাহফুজ ভাই আর আমি সাধারণভাবেই নৌকাতে যে উঠে বসলাম। নৌকাটা কেমন যেন একা একাই চলছে মনে হলো। নৌকার মাঝে অদ্ভুত দেখতে, কেমন যেন আলখেল্লা পড়া, একটু লম্বা টাইপের। আমি অস্বস্তি ফিল করলাম, কিন্তু মাহফুজ বলল, ভয় পাচ্ছ? আমি বললাম, না কই, ভয় পাচ্ছি কোথায়? তখন মাহফুজ আমাকে বলল, ভয় পেও না, ইনি আমাদের পরিচিত, এপার ওপারে পারাপার করেই থাকেন, কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। এরপর নদী পার করে দেওয়ার পরে আমি যখন নৌকাওয়ালাকে টাকা দিতে যাব, মাহফুজ বলল, থাক, টাকা দেয়া লাগবে না, উনি আমাদের পরিচিত, মাসের শেষে উনি আমার বাবার কাছ থেকে সব টাকা একবারে নিয়ে নেবেন। আমি তখন একটু অবাকই হলাম যে এই নৌকা চালানোর এই লোকটাও কি মাসভিত্তিক চলে। আর কিছু না বলে মাহফুজের এই কথার উপরেই আমি মাহফুজের সঙ্গে হাঁটতে হাঁটতে মাহফুজের পিছনে চলে যাচ্ছি। যেতে যেতে একটি মাঠের ভিতর দিয়ে রাস্তা, এরপরেই দেখি একটি জঙ্গল। জঙ্গলটা অনেক বড় না, কিন্তু অনেক ছোটও না, অনেকগুলো গাছগাছালা, চারপাশে অনেক গাছ, বড় বড়। মনে হচ্ছে এখান থেকে গেলে কোথায় যেন হারিয়ে যাব। কিন্তু অল্প একটু যাওয়ার পরেই দেখলাম কয়েকটি ঘর। ঘরগুলো খুব বেশি সুন্দর এরকম না, আবার মাটির ঘরও না, আগেকার যে খড়ের ঘরগুলো থাকতো ঠিক খড়ের ঘরগুলোর মতো দেখতে। ছিমছাম একটি সুন্দর গ্রামীণ পরিবেশ। আমি দেখে একটু অবাকই হলাম। আমি বললাম, মাহফুজ ভাই, এটাই কি তোমাদের গ্রাম? বলেছে, হ্যাঁ, এটাই আমাদের গ্রাম, অল্প কয়েকটা ঘর মিলে আমাদের এই গ্রামটি। এখানে আমরা কয়েকটা পরিবার ছাড়া আর কেউ থাকে না। আমি বললাম, ভাই তোমাদের এখানে বিদ্যুৎ আসেনি? মাহফুজ ভাই আমাকে বলল, এখানে অনেকটা এরিয়ার বাইরে তো, এজন্য এখানে বিদ্যুৎ আসেনি, তুমি টেনশন করো না, আমাদের এখানে অন্য ব্যবস্থা রয়েছে। আমি বললাম, কি ব্যবস্থা? বললো যে এখানে সৌর বিদ্যুৎ রয়েছে, যে সৌর বিদ্যুৎগুলো দিয়ে আমরা আমাদের বিদ্যুতের চাহিদাগুলো পূরণ করে থাকি। আমি বললাম, যাক, এখানেও সৌর বিদ্যুতের ব্যবস্থা করে ফেলেছ, তাহলে ভালোই হবে, ফোনগুলোও তো চার্জ দেওয়া যাবে। কিন্তু অদ্ভুতভাবে আমি আমার ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ফোনে একটি নেটওয়ার্কও নেই। আমি একটু অবাক হয়ে বললাম, মাহফুজ ভাই, ফোনের একটি সিগন্যালও দেখাচ্ছে না। মাহফুজ ভাই বলল, অনেক গাছপালার কারণে এখানে ফোনের সিগন্যাল পেতে একটু কষ্ট হয়, তুমি টেনশন করো না, এখানে আমরা যখন একটু বাইরে যাব তখন আমাদের ফোনের সবগুলো সিগন্যাল চলে আসবে। আমি বললাম, ঠিক আছে। এটা বলার পর মাহফুজ ভাই আমাকে বলল, চলো আমরা ঘরের মধ্যে যাই। একটি ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে গেল। বাইরে থেকে এই ঘরটি অনেকটা ছোট মনে হলেও ভিতরে যে মনে হলো এটি এতটা সুন্দর যা কল্পনাই করা যাবে না।
ঘরের মধ্যে ঢুকে আমি দেখলাম একটি সুন্দর খাট পাতা রয়েছে এবং ঘরে যতগুলো আসবাবপত্র দরকার সবগুলো যেন অনেক নতুন এবং অনেক দামি। আমি মাহফুজ ভাইকে বলতে গেলেই মাহফুজ ভাই বলল, আমাদের গ্রাম না এমনই, সবাই উপরের থেকে অনেকটা অন্যরকম করে রাখে, যার দরুন ডাকাতের ভয় থেকে আমরা একটু নিরাপদ থাকতে পারি। আমি বললাম ঠিক আছে। আমাকে যে রুমে রাখা হয়েছিল এই রুমটাই আমি যখন অবস্থান করতাম তখন আমার মনে হতো বাইরে থেকে আমার কানের মধ্যে কোনো শব্দই আসছে না। আমি কয়েকবার করে আমার ফোনের ছবি তুললাম, কিন্তু ছবিগুলো কেমন যেন নড়ে নড়ে যাচ্ছিল। আমি এই বিষয়টা কখনোই বুঝতে না পেরে মাহফুজ ভাইকে বললাম, মাহফুজ ভাই আমাদের ফোনে কি কোনো সমস্যা হয়েছে? মাহফুজ ভাই বললো, কেন, কি হয়েছে? আমি বললাম, তোমাদের ঘরে কয়েকটা ছবি নিয়েছি, কিন্তু এই ছবিগুলো না আমার ফোনে ভালো আসছে না। তখন মাহফুজ ভাই বললো, হতে পারে তোমার ফোনের সমস্যা, টেনশন করো না, এটা ঠিক হয়ে যাবে। আমি আর কিছু না বলে ফোনটা রেখে ফ্রেশ হতে চাইলাম। মাহফুজ ভাই বললো, পাশেই বাথরুম রয়েছে, তুমি এখান থেকে ফ্রেশ হয়ে আস। বাথরুমে যে দেখি এটি আধুনিকতার বাথরুমের থেকে কোনো অংশেই কম যায় না। সব কিছু যেন এখানে গোছানো পরিপাটিভাবে, এতটাই সুন্দর যেন মনে হয় কোটি কোটি টাকা খরচ করলেও এমন সুন্দর কারুকাজ করা শিল্প পাওয়া যাবে না। আমি আর কিছু না বলে আমার মতো করে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে যখন মাহফুজ ভাই আমার যে রুমে রেখে গিয়েছে সেই রুমে বসেছি, তখনই মাহফুজ ভাই এসে বললো, চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা যখন রুমে এসেছি, রুমে এসে আমাকে মাহফুজ ভাই বললো, তুমি একটু বিশ্রাম করো, আমি আমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলে এসে আসি এবং তোমাকে পরিচয় করিয়ে দেব। এখানে একটি জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেছি, আমরা যে খাবার খেতে গিয়েছিলাম এই খাবারের মধ্যে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমি কখনো আমার দুই চামড়ার চোখে দেখিনি। আমি এই জিনিসগুলো দেখে এতটাই অবাক হয়েছিলাম যে এই জিনিসগুলো খাওয়ার থেকে দেখাটাই যেন আমার কাছে অনেকটা ভাগ্যের বিষয় বলে মনে হলো। আমি এগুলো দেখলাম এবং এগুলো যখন আমি টেস্ট করে দেখলাম তখন আমার মনে হচ্ছিল এগুলো যেন জান্নাতের কোনো একটি খাবার, না হলে এত সুস্বাদ কিভাবে হওয়া সম্ভব। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যখন আমি বিশ্রাম নিতে এসেছি, আমি ঠিক কত সময় ঘুমিয়েছিলাম এটি আমার মনে নেই। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় মাগরিবের আজান পড়ে যাচ্ছে। মাগরিবের আজানের সময় উঠে আমি মাহফুজ ভাইকে বললাম, আমি কত সময় ঘুমিয়েছি মাহফুজ ভাই? মাহফুজ ভাই আমাকে বললো, তুমি অল্প সময় ঘুমিয়েছ, চলো আমরা বাইরে যাই। এই কথা বলে মাহফুজ ভাই আমাকে বাইরে নিয়ে এসে তার আব্বু এবং আম্মুর সঙ্গে আমাকে পরিচয় করে দিল। তার আব্বু আম্মু দেখতে এতটাই সুন্দর এবং এতটাই নম্র ভদ্র যেন মনে হচ্ছিল এরা কোনো মাটি দিয়ে গড়া কোনো মানুষ, যাদের মনের মধ্যে কোনো খারাপের একটু বংশ নেই। আমি এটি দেখে অনেকটাই অবাক হলাম। আমি বললাম, ভাই আপনার আব্বা আম্মা না অনেক সহজ সরল। মাহফুজ ভাই বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তখন তার আব্বা আমাকে বলল, হুসাইন তোমার আব্বা আম্মু কেমন রয়েছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তখন মাহফুজ ভাইয়ের আব্বু আমাকে একটি পাত্র ধরিয়ে বলল, এটি তোমার আব্বু আর তোমার আম্মুর জন্য আমার দেয়া ছোট্ট একটি উপহার, এটি নিয়ে তুমি তোমার আব্বু আম্মুকে দিও এবং আমাদের দুজনের সালাম দিও। আমি বললাম ঠিক আছে। তখন হুসাইন ভাই বলল, মাহফুজ ভাই আমাকে বলল, হুসাইন চলো যাই, আমরা আমাদের মাদ্রাসার দিকে চলে যাই। আমরা মাদ্রাসার দিকে চলে আসতে আমি হোসেন ভাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা হোসেন ভাই, আমরা তো 2 দিনের ছুটি নিয়েছিলাম, তাহলে মাত্র 1 দিন পরেই চলে যাচ্ছে কেন? মাহফুজ ভাই আমাকে বলল, আমরা এখানে 3 দিন সময় কাটিয়েছি। আমি বললাম, কখন 3 দিন হয়ে গেল? আমি না সকালে দুপুরে ঘুমিয়েছি। তখন মাহফুজ ভাই আমাকে বলল, তুমি দুপুরে ঘুমিয়েছো, কিন্তু এখানে তুমি 2 দিন এক নাগাড়ে ঘুমিয়েছিলে, তুমি না অনেক ক্লান্ত ছিলে, এজন্য তুমি ঘুমিয়েছো, তুমি হয়তো বুঝতে পারো না। আমি একটু কথা শুনে মাহফুজ ভাইয়ের অবাকই হলাম, কেননা আমি 2 দিন ঘুমিয়েছি, অথচ আমার মনে হলো আমি মাত্র কয়েক সেকেন্ড ঘুম থেকে উঠেছি।
আমি আর কথা না বেরিয়ে বললাম, ঠিক আছে চলো মাহফুজ ভাই, আমরা মাদ্রাসায় তাড়াতাড়ি পৌঁছে যাই। আমরা যখন মাদ্রাসায় এসেছি, হুজুর আমাদের দেখে একটু রাগান্বিত চোখে বলল, হুসাইন, তোমাকে না বলেছিলাম একদিনের বেশি যে থাকবে না, আজকে কয়দিন হয়েছে তুমি এসেছো? এটা বলে আমাকে বলল, তুমি ঘরের মধ্যে যাও আর মাহফুজকে আমার সঙ্গে দেখা করতে বলো। মাহফুজ ভাইকে আমি যখন বললাম, মাহফুজ ভাই, হুজুর তো আপনাকে ডেকেছেন, মাহফুজ ভাই বললো, আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো কথা বলে নেব। এরপর মাহফুজ ভাই যখন হুজুরের কাছ থেকে এসেছে, তখন দেখলাম মাহফুজ ভাইয়ের মুখটা অনেকটাই মলিন হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু মাহফুজ ভাই আমাকে কিছুই বললো না। বলল, হুজুর আমাকে বলেছে শুনানি করার জন্য আমাকে এই মাদ্রাসা থেকে আগামী সপ্তাহে চলে যেতে হবে। আমি একটু মন খারাপ করেই বললাম, আপনি চলেই যাবেন, এখানে শুনানি করালে হতো না? মাহফুজ ভাই বলল, না, এটা হুজুরের আদেশ, হুজুরের আদেশ কখনোই অবাধ্য হতে নেই। আমি আর কিছু না বলে একটু মন খারাপ করেই মাহফুজ ভাইয়ের পাশের বেডেই শুয়ে পড়লাম। এরপর মাহফুজ ভাই কেমন যেন হয়ে গেল, আমার সঙ্গে কথা বলে না, আমার সঙ্গে আগের মতো মিশতে চায় না। আমি এই জিনিসগুলো খেয়াল করার পর আমি মাহফুজ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি আমার সঙ্গে আগের মতো না মিশেন না, আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি? মাহফুজ ভাই আমাকে বলল, না না, তুমি আমার সঙ্গে বেয়াদবি করবে কেন? তুমি তো অনেক ভালো, আমি আমার জীবনে তোমার মতো এরকম একটা বন্ধুও পাইনি। আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। তুমি যখন প্রয়োজন হবে আমাকে স্মরণ করো, আমি তোমার সঙ্গে দেখা করব। আমি বিষয়টি বুঝতে পারলাম না, কিন্তু মাহফুজ ভাই বলল, অবশ্যই তুমি আমাকে স্মরণ করো। এটি বলে সেই দিনকার মতো ঘুমিয়ে গেল। তারপর দিন ছিল মাহফুজ ভাইয়ের বিদায়। মাহফুজ ভাই চলে যাবার সময় আমার মনে আছে আমি অনেক কেঁদেছিলাম মাহফুজ ভাইকে জড়িয়ে ধরে। মাহফুজ ভাই আমাকে বলেছিল, তোমার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্ক আমি তোমার সঙ্গে সারা জীবন রাখতে চাই। আমি যদি বুঝতে পারতাম এই আত্মার সম্পর্ক বলার কথাটা অর্থ আমার জীবনে একটা চরম করুণ পরিণতি বয়ে আনবে, আমি তো অবশ্যই মাহফুজ ভাইয়ের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতাম না। আজকের মতো এটুকু বলে আমার ঘটনাটুকু শেষ করছি। এই ঘটনার সেকেন্ড পার্ট রয়েছে, আমি অবশ্যই আপনাকে এটি মেইল করে পাঠিয়ে দেবো দর্শকদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে এবং সিলেক্টেড হয় আমার ঘটনাটি অবশ্যই দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব দ্রুতই আপনাদের সকলের সঙ্গে আমার দ্বিতীয় পার্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে আমাদের হুসাইন ভাই ঘটনাটি শেষ করেছেন। আমরা হুসাইন ভাইয়ের এই ঘটনাটি থেকে অনেক কিছুই বুঝতে পেরেছি এবং অনেক কিছুই বুঝতে পারিনি। অবশ্যই আশা করি হুসাইন ভাই আমাদের সেকেন্ড পার্টে যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে পাঠিয়ে আমাদের অবগত করবেন এবং আমরা আপনাদের সামনে এই সকল বিষয় উপস্থাপন করতে যেন পারি সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আর কথা না বাড়িয়ে চলুন আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি ঘটনা শুরু করা যাক।